উফ, আরে সাত সকালে এত ধোঁয়া, ব্যাপারটা কি? ঘরে কোনো দুর্ঘটনা ঘটে গেল না তো? ভেঙেছে? এবার ঘুম ভেঙেছে তাহলে? আরে আরে করো কি করো কি, সকাল সকাল ধুনো ধোঁয়া দিয়ে দম বন্ধ করে মারবে নাকি? হ্যাঁ, মা বলেছে সকালবেলা ঘরে ধুনো ধোঁয়া দিলে ঘর পবিত্র হয়। বটে, এবারে এই উপদ্রব শুরু হলো তাহলে? হ্যাঁ, এই বাড়িতে যে এত অশান্তি, তার কারণটা কি সেটা জানো? আপনি জানেন তো? তাহলেই হবে। এই বাড়িতে পুজো পাঠ তো তেমন দেখি না, সেসব ভালো করে না হলে আর শান্তি আসবে কি করে? আর তবু ওই আমরা এসেছি বলে না কিছুটা রক্ষে, সত্যি বলছি। নাহলে যে কি হতো কে জানে। পুজোর তেমন কোনো উপকরণই তো দেখছি না। পুজো অর্চনা হবে বা কি করে? হ্যাঁ, তুই যখন বলে দিয়েছিস তখন আমি এবার থেকে সকাল সন্ধে ভক্তি করে ধূপ ধুনো দেব, আর যা যা বলেছিস সব সব করবো। হ্যাঁ, আর আমি পালাবো। যেখানেই যাও বাবা, বাজারের থলিটা নিয়ে যাও। যাই করো আর তাই করো, সংসার ধর্ম তো আর ভুলে গেলে চলবে না। বাড়িতে গিয়ে দেখলাম গোপাল দাদু নেই, কিন্তু দাদু কোথায় গেল বলো তো? সেটা যদি জানতাম তাহলে তো খুঁজে বের করে ফেলতাম। ওই তো দাদু ওইখানে, চল চল গিয়ে পাকড়াও করি। ও গোপাল দাদু, তুমি এখানে বসে আর আমরা তোমায় কোথায় কোথায় খুঁজছি। কিন্তু খুঁজছিস কেন সেটা তো বলবি। পারে তুমি সব ভুলে গেছো নাকি? আজ যে তুমি আমাদের নিয়ে বাজার করতে যাবে বলেছিলে। না না, আজ তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না। বেশ তো, তোদের যখন এতই বাজার করা দেখার শখ, চল তাহলে। তুমি তো তাড়াহুড়ো করে চলে এসেছো, তাই দিদা আমাদের হাতেই কি কি আনতে হবে তার ফর্দ ধরিয়ে দিয়েছে। এই তো পড়ে দিচ্ছি, নেটে সিঁদুর, অগরু, লাল সুতা, বড় ঘট, ছোট ঘট, পঞ্চপ্রদীপ, দধি, দুধ, মধু, চিনি, তিল, ধান, ঘি, হরিতকি, মশকালাই, শ্বেতশস্য, সন্দেশ, বাতাসা, কুটির খইয়ের মুরকি, আর সুগন্ধি ধূপ, গুঞ্জুল আর ওরে ধূপ। থাম থাম থাম, এসব কি? হ্যাঁ, বাড়িটাকে তো দুজনে মিলে ওই মন্দির বা আশ্রম কিছু একটা বানিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে। সে যাই বানাক, এরপরে আরো একটা ফর্দ আছে, তাতে আবার শাক, সবজি, মাছ, মাংস, দই, মিষ্টি। তুই থামবি নাকি বাড়ি যাবি? আমাদের তুমি যত খুশি বাড়ি পাঠাতে চাও পাঠাও, তবে এইসব না নিয়ে তুমি কিন্তু বাজার থেকে বাড়ি ফিরতে পারবে না। হ্যাঁ, এই তামার পয়সা কটা দিয়ে কি কিনবো আর কি কিনবো না সেটাই তো বুঝতে পারছি না। এই তো সবকিছু এইভাবে করে করে দিয়েই তো গোপালকে কুঁড়ে করে দিচ্ছিস। আর সেই জন্যই তো ওই জামাইবাবু গায়ে হাওয়া লাগিয়ে কেমন ফুরফুর ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে। ও মা, তাই বুঝি? হ্যাঁ, শোন, জামাইকে কিভাবে নাকে দড়ি দিয়ে খাটাতে হবে সেটা ঠিক আস্তে আস্তে শিখিয়ে দেব তোকে। এইবার এই কাদা মাখা জামা কাপড় তুলবে আর শিখবে যে কিভাবে নিজের কাজ নিজে করতে হয়। হ্যাঁ, আরে আরে, এসব আবার কি? দেখা দেখি না করে সোজা মাখামাখি দেখাচ্ছি মজা। তেরে এসে কোনো লাভ নেই জামাইবাবু। হ্যাঁ, ওই দিদিও বুঝে গেছে যে ছেড়ে দিয়েই ওই আপনার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, তাই এবার থেকে কাজ করার অভ্যেস করো। তার মানে দুজনে মিলে গিন্নির মগজ ধোলাইটাও সেরে ফেলেছে। জল তো বেশ অনেক দূরই গড়িয়েছে দেখছি। এবার বলো তো বাবা জীবন, যে কাজটা তোমাকে দেওয়া হয়েছিল সেটা ঠিক মতো করেছো কি না? কাজের মাথায় বাজ। ওই ফর্দ দেখে আমার তো ফর্দাফাই অবস্থা। বলি, ঘরেতে পুজোর অনুষ্ঠান হবে নাকি অন্নপ্রাশন? হ্যাঁ, একদিক সামলাতে গেলে তো আরেক দিক খুলে যাচ্ছে, পয়সা শেষ। বলি জমানো পয়সা থেকে নিয়ে গিয়ে মাছ কিনে আনো তবে। না না,
ওই শাশুড়ি আর শ্যালককে সামলাতে উপার্জন বাড়ানো ছাড়া আর উপায় নেই। কি হলো গোপাল? কিছু একটা বলার জন্য যেন উসখুস করছো। নরমে গরমে আপনার কাছে আমার একটাই আর্জি মহারাজ। সেটাই তো শুনতে চাইছি। বলছিলাম যে ওই বেতন বাড়াতে হবে মহারাজ। বেতন বাড়ানোর কোনো কারণ দেখছি না মহারাজ। মূল্যবৃদ্ধি, আমদানি শুল্ক, কাঁচামালের অভাব, বেকারত্ব কিছুই তো নেই এখন আপনার আমলে। তা সবাই মন্ত্রীর বক্তব্যের সাথে সহমত তো? না 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 না, যেভাবে সবাই ঘাট দুলিয়ে তালে তাল দিচ্ছে তাতে বেশ বুঝতে পারছি বেতন বাড়ানোর দাবি তুলে আমি এক ঘরে হয়ে যাচ্ছি। তবে তো গোপাল বুঝতেই পারছো তোমার দাবি ধোপেই টিকছে না। সে তো বুঝলাম মহারাজ, তবু বলি সবারই কিছু বিকল্প আয়ের ব্যবস্থা আছে, কিন্তু আমার তো নেই। তাই আয় না থাকলে ব্যয় সংকোচন করো। মন্ত্রী যথার্থই বলেছে। মহারাজ, আপনি আর আমার জ্বালা কি করে বুঝবেন? ঘরে ওই রকম একখানা শাশুড়ি আর শ্যালক থাকলে বুঝতে পারতেন। বেশ, আমি তবে এখন আসি মহারাজ, গিয়ে দেখি ঘর আবার এতক্ষণে আশ্রম হয়ে গেছে কিনা। বেশ বুঝতে পারছি গোপাল আচ্ছা ফ্যাসাদে পড়েছে। আচ্ছা সময়ে ঘরে ঢুকেছি বটে। পুজো করে যেভাবে সকাল থেকে ধোঁয়া দিয়েছিল তাতে তো ভেবেছিলাম অষ্টপ্রহর শুধু পুজো অর্চনা চলবে। এখন পুজো একটা চলছে বটে, কিন্তু এতে দেখছি পেট পুজো। কাতলা মাছের তেল ঝালটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু ভাই যে আমার কিচ্ছুটি দাঁতে কাটছে না। হ্যাঁ, আর কি করে কাটবো? খাসির মাংস দিয়ে ওই জুত করে ভাত খাবো ভেবেছিলাম। আহাহাহা, নে বাবা, আজ বরং কষ্ট করে ওই পাকা পোনার কাই ঝাল দিয়ে খেয়ে নে। আমি না হয় তোর জামাই বাবুকে বলে মাংসের ব্যবস্থা করছি। হ্যাঁ, কোনো ব্যবস্থা হবে না, বেতনের বেশিরভাগটাই তো শাশুড়ি আর শ্যালকের খাতির যত্নে চলে যাচ্ছে। ও মা গো, দুটো মাছ ভাত খাচ্ছি বলে এইভাবে কথা শোনাতে হবে? কথা শুনেই বা কি হচ্ছে? এক কান দিয়ে ঢুকছে তো আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে জামাইবাবুর পক্ষে আর এইসব জোগাড় করা সম্ভব নয়, তাই তো? হ্যাঁ তো, বুঝতে পারছো তো? আমিও বুঝতে পারছি। ব্যয় সংকট যদি করতেই হয় তবে এই মা বেটাকে কোণঠাসা করতে হবে। কই গো রাজবৈদ্য, ঘরে আছে তো নাকি? আরে গোপাল যে, বলি এমন কিছু পাঁচন আছে নাকি যাতে খিদে না পায়? ওই দেখো, আহা, আমার কাছে তো খিদে বাড়ানোর পাচন আছে, কিন্তু খিদে কমানোর তো তেমন কিছু নেই। আমি কিছু ভেষজ বড়ি বানাচ্ছি, যেগুলো খেলে পেট অনেকক্ষণ ভরা লাগে। ব্যাস ব্যাস ব্যাস, আর কি চাই? হ্যাঁ, এতেই তো কাজ হয়ে যাবে। ঘুম থেকে উঠে দুটো করে বড়ি দুজনকে খাইয়ে দিলেই আর ওরা খাই খাই করবে না। তবে তার জন্যে কাল পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সে না হয় করবো, তবে ওষুধে কাজ হওয়া চাই কিন্তু। কোনো চিন্তা করো না, বড়ি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এখন চললাম আমি। চল, আজ আর ওষুধ নিয়ে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল, মুখরোচক খবরটা যথাস্থানে পৌঁছে দিই। আরে আরে, ব্যাপার কি? সবাই যে বাড়ির সামনে সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। শ্যালক আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেনি তো? এই যে গোপাল দাদা, এবার মানে আমার প্রাপ্যটা দিয়ে দাও দেখি। প্রাপ্য? কিসে প্রাপ্য? আমি নগদ পয়সায় সব কিনি, ওই ধারের কারবারে আমি নেই। বললেই হবে, নগদ শেষ হয়ে গেছে বলেই তো এবার এই কায়দা ধরেছো তুমি। নিজে না গিয়ে শ্যালককে পাঠিয়েছো ধারে মাল কিনতে। বলো কি? কই সে কোথায়? শ্যালক গেল কোথায়? হ্যাঁ,
সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যি যদি জানবেনই তবে বলি, ওই বাজার থেকে না মাল কিনে এনেছি, আর আমি বলে এসেছি যে আপনি বাড়ি ফিরলেই শোধ করে দেবেন। হ্যাঁ। তা আমার এই উপকারটা না করলেই চলছিল না বুঝি? আরে বাবা, আপনি বাজার যেতে পারবেন না বললেন বলেই তো আমি গেলাম, কত কষ্ট করে গেলাম। আসলে জামাইবাবুর কোনো কষ্ট হোক সেটা কি আমি চাই বলুন? আপনি বলুন জামাইবাবু। বটে, দাঁড়াও, আমিও কষ্ট দূর করার ব্যবস্থা করছি। আমার যা করার আমি ঠিক করব। পাওনাদারদের বিদায় করেই আমি শাশুড়ি আর শ্যালকের পেট আইঠাই করাবো। হ্যাঁ। গোপালটা যে ভেতরে ভেতরে কি করছে কিছুই বুঝতে পারছি না। না 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 না, বটা ঘটাকে কাজে লাগিয়ে ওর হালচাল জানতে হবে। গোপাল দাদা পেট ভরানোর বড়ির খোঁজ করছে ওই রাজবৈদ্যর কাছে এসে। তবে বৈদ্যের কাছে খিদে বাড়ানোর ওষুধ আছে, কিন্তু পেট ভরে থাকার বড়িটা বৈদ্য সবে বানাচ্ছে। তাই নাকি? গোপালকে পেঁচে ফেলার এই সুযোগ। গোপাল নিশ্চয়ই শাশুড়ি আর শ্যালককে নিয়ে ঝামেলায় পড়েছে। এই সুযোগটা কাজে লাগাতে পারলে বেশ মজা হবে। আপনি কি মনে মনে কিছু ভাবছেন মন্ত্রী মশাই? ভাবছি তো বটেই, আর আমি কি ভাবছি সেটা তোদেরও মাথায় ঢোকাচ্ছি। আয়। এই ঘটে ঢুকেছে তো নাকি? আপনার কথা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাহলে যা, যেমন বললাম তেমন কর গিয়ে। দেখিস আবার বাড়াবাড়ি করিস না যেন। আমি যাই রাজসভায় গিয়ে দেখি সেখানে আবার কি না কি সামলাতে হয়। বুঝলে মন্ত্রী, এখন কদিন তোমাকেই এদিকে সব কিছু সামলাতে হবে। এ তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে মহারাজ। কিন্তু আপনি থাকতে মন্ত্রী মশাই দায়িত্ব সামলাবেন, ব্যাপারটা একটু কেমন কেমন মনে হচ্ছে না? মহারাজের কি আর একটা কাজ? নিশ্চয়ই অন্যদিকে অন্য কোনো কাজে মন দিতে হচ্ছে। একদমই তাই। হিমালয় থেকে আমার গুরুদেব আসছেন আমার কাছে, তাই যে কদিন থাকবেন ওনাকে ছেড়ে তো আমি এদিকটায় মন বসাতে পারবো না। ততদিন। সে তো বটেই মহারাজ, বাড়িতে কেউ এলে তার খাতির যত্নের ব্যাপারটা তো বাড়ির প্রধানকেই ভাবতে হয়। এটা তুমি একেবারে ঠিক বলেছো গোপাল। তবে খাতির যত্ন ভালো লেগে গেলে আপনার গুরুদেব কিন্তু একেবারে জাঁকিয়ে বসবেন আপনার কাছে, এটাও বলে রাখলাম। হ্যাঁ, তাই নাকি? বলো কি? তবে তো মুশকিল হবে। মুশকিলের আর কি আছে মহারাজ, আমি তো আছি। গুরুদেব যতদিন ইচ্ছে থাকুন, আপনি ওদিকটা সামলান আর আমি এদিকটা সামলাবো। আর যেমন যা সুযোগ পাবো তেমন গাড়াবো। তুমি কি কিছু বললে গোপাল? কই না তো। গোপাল না বললে কি হবে, আমি বলছি। আমি জানি তুমি আমার কথা খুব ভাবো। এটা আর আমি নিজের মুখে কি বলি? আপনি নিজের কাজ করুন আর আমি নিজেরটা করি। মহারাজ করবেন গুরুর সেবা, পাবেন পুণ্য। আমাদের তখন সব কাজে মন্ত্রী মশাই দেবেন শূন্য। কবি কি বলছে মন্ত্রী? এমনটাই হবে নাকি? কি যে বলেন মহারাজ, আপনি যেমন যেমনটা করেন আমিও তো আপনার পথেই চলি। সে আর বলতে। তবে আমিও তককে তককে থাকবো, সুযোগ পেলেই আপনাকে পথে বসাবো মন্ত্রী মশাই। এখন দেখি বৈদ্য কি খেল দেখায়। এই তো ভেষজ বড়ি তৈরি হয়ে গেছে। এবার শুধু গোপালের বাড়িতে এগুলো পৌঁছে দিতে হবে। মোক্ষম সময় এসেছি। রাজবৈদ্য বড়ি নিয়ে হুড়োহুড়ি করছে। চল চল আমরাও তাহলে তাড়াতাড়ি কাজ সারি। রে বাবা রে গেলাম রে। ও ঘাবড়াস না, রাজবৈদ্যর কাছে এসে গেছি যখন, তখন ঠিক একটা ব্যবস্থা হবে। দেখুন না রাজবৈদ্য, বটাটা ওই পেটের ব্যথায় কেমন ছটফট ছটফট করছে। চটপট কিছু একটা ব্যবস্থা করে দিন না। কই দেখি কি হয়েছেটা কি?
আপনি ওই দিকটা দেখুন, আমি ততক্ষণে এই দিকটা সামলে ফেলি। ব্যাস ব্যাস, এই যে পাল্টাপাল্টি করে ফেললাম, এতেই কাজ হয়ে যাবে। পেট ভর্তির বদলে খাই খাই করবে। মনে হচ্ছে পেটটা খালি খালি লাগছে বলে পেটে যন্ত্রণা হচ্ছে। আমি এক্ষুনি পেট ভর্তি রাখার বড়ি দিয়ে দিচ্ছি, এই কাজ হবে। একদম না, একদম না, ওই বড়ি খেলে হিতে বিপরীত হবে। বটা বটা পালা রে পালা। বলিস কি? না না, আমার পেটের ব্যথা সেরে গেছে। চল ঘটা, পালাই রে, পালাই পালাই, চল। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, এদের দুজনের হলোটা কি? সে যাই হোক, যাই যাই গিয়ে গোপালকে আবার সামলে দিয়ে আস। কই বৈদ্যর তো দেখা নেই, কোনো খবরও তো দিল না এখনো। রাজবৈদ্যকে আবার বাড়িতে ওই ডাকাডাকিরই বা দরকার কি জামাইবাবু? হ্যাঁ, এটা জেনে তোমারই বা কাজ কি বাপু? না, এই বলছিলাম কি, ওই রাজবৈদ্য যদি মাথা ঠিক করার উপায় জেনে থাকে তাহলে বরং ওই সেই সব বড়ি নিয়ে আসুক। তাই নাকি? বাহ, তোমার মাথাটা তো আজকাল বেশ খুলছে দেখছি। হ্যাঁ, কিন্তু ওই আপনার মাথাটাই তো খারাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, বাড়িতে কোনো রোগ নেই, জ্বালা নেই, কিছু নেই, অথচ আপনি বৈদ্যকে ডেকে আনছেন। কি যে করেন না মাঝে মাঝে। রোগ জ্বালা নেই বটে, কিন্তু হতে কতক্ষণ? জামাইয়ের যেন চিন্তার শেষ নেই। আমার কি আর শুধু নিজেরটা নিয়ে ভাবলে চলবে? ঘরে শাশুড়ি আর শ্যালক অতিথি হয়ে আছে, তাদের সুস্থ রাখাটাও তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের দেখাশোনার কথা যখন মহারাজ স্বয়ং বলে দিয়েছেন, তখন তার কথা তো আর অমান্য করা যায় না। এই যে গোপাল, তোমার সেই বড়ি এনেছি। বড় ভালো সময় এনেছেন রাজবৈদ্য। আমাদের হোক না হোক, আগে শাশুড়ি মাতা আর শ্যালককে খাইয়ে ওদের সামলে রাখি। নিন নিন, ঝপ করে খেয়ে নিন দেখি। ও মা, কি করি মা? হ্যাঁ, কড়া করির আর কি আছে? মহারাজ বলেছেন যখন, তখন আরে না খেয়ে উপায় কি? কি শরীরটা এবার কেমন ভরা ভরা লাগছে না? মোটেই না, মোটেই না। উল্টে উল্টে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওই খালি মনে হচ্ছে কি, ওই কি খাই কি খাই, কি খাই কি খাই। ওরে বাবা, ওরে বাবা, এমন খিদে তো আগে কখনো পাইনি। ওরে ও মেয়ে, মুড়ি চিড়ে কি আছে নিয়ে আয় আগে। আজ মনে হচ্ছে এক মন চালের ভাত একাই খেয়ে নেব। এই মরেছে, এ আবার কি হলো? না না না, এমন তো হওয়ার কথা নয়। আরে, এক কাণ্ড ঘটাতে গিয়ে আরেক কাণ্ড হয়ে গেল। এবার সামাল দিয়ে কি করে? ও মা গো, এরা এমন খাই খাই করছে কেন? তুমি নাটের গুরু, নিশ্চয়ই যেমন তেমন কিছু একটা খাইয়েছো। কি বললে গিন্নি? নাটের গুরু? এই তো এবার তাহলে এই গুরুদেবী ভরসা। আগে আপনাদের সঙ্গে নিয়ে আমি গুরুদেবের দর্শনে যাব। আসুন আসুন আমার সঙ্গে। তোমাকে দেখে আমার চিত্ত প্রসন্ন হয়ে গেল কৃষ্ণচন্দ্র। আমি ধন্য গুরুদেব, কতদিন পরে আপনি আবার দর্শন দিলেন। কিন্তু এবার যে আমাদের প্রতি একটু কৃপা করতে হবে গুরুদেব। কি গোপাল, তুমি? শুধু আমি নয়, সঙ্গে আমার শাশুড়ি মাতা আর শ্যালককে মেনেছি মহারাজ। বলো বৎস, কি চাই তোমার? না না, আমার কিছুই চাই না, তবে এদের চাই। এরা বহুদূর থেকে এসেছেন বাবা, আর এদের মধ্যে ভক্তিভাবও একেবারে গদগদ করছে। বাহ বাহ বাহ, শুনেও শান্তি। দয়া করে গুরু মন্ত্র দিয়ে আপনি এদের দীক্ষিত করে দিন বাবা। কথাতেই তো আছে, অতিথি নারায়ণ, আর এরা আমার অতিথি। অতিথির কল্যাণেই তো তোমার কল্যাণ গোপাল। যথার্থ বলেছেন মহারাজ। আহা আহা, কি উচ্চ চিন্তা। বেশ, আমি আজই ওদের দীক্ষার ব্যবস্থা করছি। তবে তার জন্য জল, দুগ্ধ, কুশাগ্র, দই, অক্ষত,
তিল জব ও শ্বেত সরিষা দিয়ে অর্ঘ্য দিতে হবে। তুমি জানো বৎস? জানি তো, সঙ্গে দই ঘি জল মধু ও চিনি দিয়ে তৈরি করতে হবে মধুপর্ক। চমৎকার। দীক্ষাদানকালে যজ্ঞের জন্য শিলা ও নুড়ি যজ্ঞের বলি, পাটখড়ি আমখড়ি গোময় কুশ ঘৃত বেলপাতা শালুকাপড় পানিপূর্ণ পাত্র শস্যমুখ জব তিল পঞ্চগব্য গোচনা পঞ্চবৃত ইত্যাদি প্রভৃতি যা লাগে সব ব্যবস্থা করে দেব। গোপাল তো দেখছি পুজোর উপাচার একেবারে ঘেঁটে দিয়েছে। এবার তবে শাস্ত্র মতে দীক্ষাদানে কোনো বাধাই থাকবে না। জোগাড় যন্ত্র যা করার তুমিই করো তবে। আরে অর্থের ব্যাপারে ভেবো না। বেশ, তাই হবে মহারাজ। এই যে ধর্মকর্ম তো অনেক হলো, দীক্ষা নেওয়াও তো হয়ে গেছে, বলি এবার তো সংসার সামলাতে হবে নাকি? সে তো হবেই, তবে বাজার দোকান যা করার সেটা এবার একটু বুঝে শুনে করতে হবে। কেন? সে বললে তো হবে না। খাসির মাংস পাতে না পড়লে কিন্তু চলবে না। মায়ের তো আবার মাছ না হলে চলে না। এ মা, দীক্ষা নেওয়ার পরে যে মাছ মাংস কোনোটাই চলে না গিন্নি। ওইসব তামসিক আহার ত্যাগ করে এবার থেকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সে কি, এভাবে বাঁচবো কি করে? ত্যাগেই তো আনন্দ শাশুড়ি মা, দীক্ষাতেই মোক্ষ লাভ। দেখবেন এবার সংসারেও শান্তি ফিরে আসবে। নয় হ্যাঁ।